হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আমি কিন্তু এসএসসি জিডি 2024-এর যে এক্সাম হয়েছিল তার কোশ্চেন অ্যান্সার কিন্তু দিচ্ছি, তার ক্লাস কিন্তু চলছে। তারই সঙ্গে আমরা গত একদিন আগে, মানে এর আগের দিন তো আমরা জিডি 2024-এর ক্লাসটা দিয়েছিলাম, তাই তো? তার আগে দিয়েছিলাম জিডি 2022-22-এর ক্লাস কিন্তু অলরেডি আমরা অনেকগুলো করেছি, 25খানা ক্লাস করিয়েছিলাম আগে। তার কিছু শিফট আরও বাকি রয়েছিল, তার জন্য আমি একদিন আগেই তোমাদের 26 নম্বর ক্লাসটা করিয়ে দিয়েছি। আজকে আমরা 27 নম্বর ক্লাসটা করাবো, যেখানে জিডি 2022-এর যে 10ই জানুয়ারি 2023-এর যে এক্সামটা হয়েছিল, থার্ড শিফট এবং ফোর্থ শিফট দুটো শিফট একসঙ্গে 40খানা কোশ্চেন, 40 কোশ্চেন, সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আলোচনা করব। তো চলো দেখে নিই। প্রথম থার্ড শিফটের কোশ্চেনগুলো আমরা একের পর এক দেখে নেব। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান ড্যাশে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান কোন ধারায় উল্লেখ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, ধারা 17 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামকে জ্বালানো হয়, তাহলে কিন্তু তখন শিখাটা কী রঙের হবে? না, শিখাটা হবে সাদা রঙের দেখাবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ন বলে অভিহিত করা হয়েছিল? ভারতীয় নেপোলিয়ন নামে অভিহিত করা হয়েছিল কাকে? না, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে, সমুদ্রগুপ্ত। তারপরে দেখো কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? কৃষ্ণ আইয়ার যিনি, বলো, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, ভারতনাট্যম, কোনটা হবে? না, ইনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। কৃষ্ণ আইয়ার যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। 5 নম্বরে, ভারতের জনসংখ্যা আদমশুমারি প্রতি ড্যাশে একবার পরিচালিত হয়। আমাদের যে ভারতের জনসংখ্যা আদমশুমারি যেটা হয়ে থাকে, যেটা লাস্ট হয়েছিল 2011 সালে, তারপরে আর হয়নি এখনও পর্যন্ত, কিন্তু এটা প্রতি কত বছর অন্তর হয়ে থাকে? না, প্রতি 10 বছর অন্তর, 10 বছর অন্তর কিন্তু হয়ে থাকে আদমশুমারিটা। এবার 2011-তে লাস্ট হয়েছিল, তারপরে বিভিন্ন করোনার কারণে, বিভিন্ন মানে এই ভোটের কারণে, এই রকমের কারণে কিন্তু আর কিন্তু এখন আদমশুমারিটা হয়নি। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, নিচের কোন দেশটি লুসোফোনিয়া গেমসের অংশ নয়? লুসোফোনিয়া গেমসের অংশ নয় কোন দেশ? সেটা হচ্ছে জার্মানি কিন্তু লুসোফোনিয়া গেমসের অংশ নয়। বাকি পর্তুগাল, ভারত এবং ম্যাকাও, এরা কিন্তু প্রত্যেকটাই এর অংশ। 7 নম্বর, রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছিল। তো এখন বর্তমানে রেডিও নেই বললেই চলে, কিন্তু আগে প্রত্যেকের বাড়িতে কম বেশি রেডিও থাকতো, তাই কি না? রেডিওর মাধ্যমে সমস্ত কিছু আমরা শুনতাম, খেলাধুলো সব কিছুই, কিন্তু এখন কিন্তু রেডিও খুঁজলে কিন্তু পাওয়া যাবে না। তো সেই যে রেডিও সম্প্রচার ভারতের 1923 সালে কার দ্বারা শুরু হয়েছিল? না, হচ্ছে রেডিও ক্লাব অফ বোম্বে দ্বারা শুরু হয়েছিল। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদ? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে? না, হচ্ছে 324। ভালো করে মনে রাখো, 324 নম্বর অনুচ্ছেদে, যেখানে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। 9 নম্বর, নভেম্বর 2022 অনুযায়ী নিচের মধ্যে কে ভারতের দিল্লির লেফটেন্যান্ট গভর্নর 2022 অনুসারে, যেহেতু 22-এর প্রশ্নপত্র এটা আলোচনা করছি, তো 22-এর থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে তোমরা এখানে। তো সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিনয় কুমার সাক্সেনা। আর নিয়োগকারীকে, এইটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, এটা সবসময়ের জন্য। নিয়োগকারী হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এটা নিয়োগ করে থাকেন, আর মেয়াদ হচ্ছে এদের 5 বছর হচ্ছে মেয়াদের দৈর্ঘ্য। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, জাতীয় আয় গণনা করার সময় ড্যাশ একটি ফ্যাক্টর হিসাবে নেওয়া হয়? জাতীয় আয় গণনা করার সময় তখন কিন্তু এই যে রপ্তানির আগে একটা ফ্যাক্টর হিসাবে নেওয়া হয়। এরপর চলে যাবো 11 নম্বরে। তোমরা যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা লাইক করো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভালো লেগে থাকে, লাইক না করে কিন্তু যাবে না। অবশ্যই ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি এখনও পর্যন্ত না করে থাকো, তো অতি অবশ্যই শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও,
তোমাদের জন্যই কিন্তু আমরা এইভাবে জিকে ক্লাসগুলো সম্পূর্ণ বাংলাতে নিয়ে আসি। আগের 2022-এর যে ক্লাসগুলো করেছি তার প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে একের পর এক ক্লাস করে নেবে। এর আগে কিন্তু 26খানা ক্লাস হয়েছে 2022-এর কিন্তু 26খানা ক্লাস করেছি, এটা 27 নম্বর ক্লাস চলছে। এবং 2024 এসএসসি জিডি 2024-এ যে এক্সাম হয়েছিল তার কিন্তু অলরেডি 14খানা ক্লাস করানো হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর তোমরা যারা এনটিপিসি প্রিপারেশান নিচ্ছ, এনটিপিসি এটারও কিন্তু আমাদের ক্লাস করানো চলছে, এরও ক্লাস কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, এর প্লেলিস্ট, ঠিক আছে? তো এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তোমরা। তো এখন যেটা 11 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন উৎসবটি, উৎসব একদম ইম্পর্টেন্ট, কোন উৎসবটি আসামের কামাখ্যা দেবীর ঋতুস্রাবকে চিহ্নিত করে? কামাখ্যা দেবীর ঋতুস্রাবকে চিহ্নিত করে কোন উৎসব? না, উৎসবটা হচ্ছে অম্বুবাচী মেলা। অপশান নাম্বার 4 অম্বুবাচী মেলা। 12 নম্বরে দেখো, ড্যাশ শিল্প ট্রানজিস্টর সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত পণ্য কভার করে? কোন শিল্প ট্রানজিস্টর সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত পণ্য কভার করে? সেটা হচ্ছে ইলেকট্রনিক্স শিল্প। বিভিন্ন ট্রানজিস্টর বা টেলিভিশনের বিভিন্ন যে সেটগুলো হয়ে থাকে, তো প্রত্যেকটাই কিন্তু কভার করে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স শিল্প, ইলেকট্রনিক্স। 13 নম্বর দেখো, নিচের 4টির মধ্যে 3টি সিলেন্ট্রাডা পর্বের উদাহরণ এবং তাই একটি দল গঠন করে, কোনটি এই দলের অন্তর্ভুক্ত নয়? 4টা হচ্ছে সিলেন্ট্রাডা পর্বের উদাহরণ, বাকি একটা নয়। তো সেটা কোনটা? সেটা হচ্ছে লিভার ফ্লুকটা। বাকি সিফেন মস্তিষ্কের প্রবাল, আর হচ্ছে সামুদ্রিক অ্যানিমন। 14 নম্বর কোশ্চেন দেখো এবার, ড্যাশ 25শে জুন 2015 চালু হয়েছে, 2022 সালের মধ্যে শহরাঞ্চলে সকলের জন্য আবাস প্রদান করতে চায়, সেটা হচ্ছে কোনটা? যে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে, যেহেতু শহরের কথা বলা হয়েছে, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে, যেটা 25শে জুন 2015 সালে চালু করা হয়েছিল, সালটা মনে রাখো 2015 সালে চালু করা হয়েছিল, এটা 2022 সালের মধ্যে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রদান করতে চায়। তারপরে 15 নম্বর, 2021 সালের জুন মাসে নিচের কোন জায়গায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 4 অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 4 অনুষ্ঠিত হয়েছিল পাতিয়ালা। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাতিয়ালাতে অনুষ্ঠিত হয়েছিল। 16 নম্বর দেখো, ড্যাশ হলো প্রবাহিত জল জুড়ে একটা বাধা যা প্রবাহকে বাধা দেয়, নির্দেশ করে বা স্থগিত করে প্রায়শই একটি জলাধার, হ্রদ বা বদ্ধ জলাধার সৃষ্টি করে, বলো সেটা হচ্ছে কোনটা? একটু জটিল লাগছে, কিন্তু একটু বুঝে পড়লে তাহলে বুঝতে পারবে। সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বাঁধ। কী হয়ে যাবে? বাঁধ হয়ে যাবে সঠিক আনসার। কে 2018 সালে ভারতনাট্যম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? ভারতনাট্যমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে 2018-তে। 22-এ দেখো, এটা এক্সাম হয়েছে 23-এ, 22-এর প্রশ্নপত্র, কিন্তু কোশ্চেনটা এসে কবে? 2018-তে। তো আমাদের যখন পরীক্ষাটা হবে তার কিন্তু সেই সালের তো অবশ্যই জানতে হবে আমাদের, যেহেতু 25শে ফেব্রুয়ারিতে এক্সামটা জিডির আছে, তাহলে তোমাদের কিন্তু 24-এর এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সম্পর্কে জেনে যেতে হবে, কে কোনটাতে পেয়েছে। তাছাড়া তোমাদের 23-এরটাও জেনে যেতে হবে। তো এইভাবে প্রত্যেকটা জেনে যেতেই হবে, আগের 1-2 সাল আগের, এইভাবে কোশ্চেন আসতেই পারে। তো এটা সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার 2, রাধা শ্রীধর হয়ে যাবে সঠিক আনসার। এছাড়া সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2022-23-এরটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো 22-23-এরটা ভালো করে পড়ে যাও, ইম্পর্টেন্ট রয়েছে। মণিপুরীর জন্য পেয়েছে কে? ভানুলতা রামস্বামী। কত্থকের জন্য পেয়েছে মঞ্জুলা রামস্বামী, আর হচ্ছে কালানিধি ও কমলিনী আস্থানা, দুজন, দেখো তিনটেই। তারপরে দেখো কথাকলিতে পেয়েছে কে? সবরেশান। আর মণিপুরীতে এস নাটকমণি দেবী। তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো 18 নম্বরে, কোন কেন্দ্রীয় মন্ত্রী 2022 সালে মার্চ মাসে ইন্ডিয়া ওয়াটার পিচ পাইলট স্কেল স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করেছিল? পিচ পাইলট স্কেল স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করেছিলেন, এটা করেছিলেন হচ্ছে হরদীপ সিং পুরী।
19 নম্বর দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী ড্যাশ প্রতিষ্ঠা করেছে। এটা ইম্পর্টেন্ট, এমটিএসের ক্ষেত্রে হোক বা সমস্ত এক্সামের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। স্বামী দয়ানন্দ সরস্বতী ড্যাশ প্রতিষ্ঠা করেছিল। কী প্রতিষ্ঠা করেছিল? যেটা হচ্ছে হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করেছিল। বলো, তো এটা হচ্ছে আর্য সমাজ, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। এই কোশ্চেনটা অনেক সময় যে এইভাবে দেয় যে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজে প্রতিষ্ঠা করেছিল কিসের জন্য, বলে সেখানে অপশানটা কিছু দেওয়া থাকে। তো তার মধ্যে এই যে হিন্দু ধর্ম সংস্কার, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এইভাবে দেওয়া থাকে। তো সেখান থেকে সঠিক অ্যান্সারটা কোনটা হয়ে যাবে? তখন হিন্দু ধর্মের সংস্কার। এটাও মনে রাখো, এই কোশ্চেনটাকেই কিন্তু অন্যভাবে দিয়ে দিতে পারে। 20 নম্বর কোশ্চেন দেখো, এই শিফটের এটা লাস্ট কোশ্চেন। আরবিআইয়ের মতে ভারতে পরিষেবা খাত 1980-এর দশকে জিডিপি এর ড্যাশের জন্য দায়ী ছিল। কত শতাংশ? 38.6, 38.6%। ঠিক আছে, এরপরে চলে যাও ফোর্থ শিফট। এবার আমরা ফোর্থ শিফটের আলোচনা করব। ফোর্থ শিফটের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা দেখছো ফার্স্ট থেকে, যদি না লাইক করে থাকো এখনও পর্যন্ত, তো অবশ্যই বলবো, বা তোমরা যারা নতুন জয়েন করেছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ জিকে ক্লাস আমাদের চ্যানেলেই পাবে। এমটিএস, জিডি, এনটিপিসি এগুলোর ক্লাস কিন্তু আমাদের চলছে। এছাড়া তোমরা আরও যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এগুলোর যদি প্রিপারেশান নিতে চাও, এগুলোর জিকে কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত হলে কিন্তু তোমরা আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে? রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে কোন ধারাটি? না, এটা হচ্ছে ধারা 153 থেকে 67, 153 থেকে 67। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে। এটা কোন সংবিধান থেকে ধার করা হয়েছে? না, এটা ধার করা হয়েছে আইরিশ সংবিধান থেকে ধার করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। 3 নম্বর কোশ্চেন দেখো, মোহিনীআট্টম একটি একক শাস্ত্রীয় নৃত্যের ফর্ম যা নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মোহিনীআট্টম যেটা হচ্ছে কেরালা রাজ্যের একটি নৃত্যের ফর্ম। 4 নম্বর, বন্যা, দাবানল, খরা এবং কোভিড-19 দ্বারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করার জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত শিখকে নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কার 2023 দেওয়া হয়েছে? নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ানস অব দ্য ইয়ার পুরস্কার 2023 দেওয়া হয়েছে কাকে? না, তিনি হচ্ছেন অমর সিংকে দেওয়া হয়েছে। ভারতে কোন বছরে কাজের জন্য জাতীয় খাদ্য কর্মসূচি চালু করা হয়েছিল? কাজের জন্য জাতীয় খাদ্য কর্মসূচি চালু করা হয়েছিল 2004 সালে। নিচের কোন রাজ্যে মকর সংক্রান্তি পেড্ডা পান্ডুকা হিসেবে পালিত হয়? মকর সংক্রান্তি পেড্ডা পান্ডুকা হিসাবে পালিত হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। বেমানান বেছে নিন। ইঙ্গিত কি? না, তন্তু ফসল মানে 3টে তন্তু ফসল রয়েছে, বাকি একটা তন্তু জাতীয় ফসল নয়। তো দেখতেই পাচ্ছ, তুলা, শন, পাট এগুলো তন্তু জাতীয় ফসল, বাকি রাবারটা কিন্তু তন্তু জাতীয় ফসল নয়। তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে ড্যাশ পুষ্টি বলে? মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে কি বলে? না, তাকে বলা হয় স্যাপ্রোট্রফিক পুষ্টি। মাদার অফ মোহিনীআট্টম ড্যাশের উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চিত্র। মাদার অফ মোহিনীআট্টম যেটা কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা উপর কিন্তু ভিত্তি করে একটা তথ্য কাহিনী চিত্র। তো এখান থেকে যে কোশ্চেনটা একটা আসে যে এই যে কল্যাণীকুট্টি আম্মা, কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা যিনি কোন নৃত্যের সাথে যুক্ত? তাহলে কি বলবে? যে মোহিনীআট্টম। ঠিক আছে, শোভনা নারায়ণ, এখানে যে একটা নাম রয়েছে দেখো অপশানের মধ্যে, শোভনা নারায়ণ যিনি একজন দক্ষ কত্থক নৃত্যশিল্পী। এটা মনে রাখো, বারবার আসে এক্সামে।
বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাশেতে শ্রেণীবদ্ধ করে। বাজেট নথিগুলি মোট ব্যয়কে পরিকল্পিত এবং অপরিকল্পিত ব্যয়তে শ্রেণীবদ্ধ করে। নিচের কোনটি খেদার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল? খেদার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল কোনটা? রাজস্ব আদায় শিথিল করা। রাজস্ব আদায় শিথিল করা। ভারতে অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে উত্তর সমভূমির উপর ড্যাশ দুর্বল হয়ে পড়ে। মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে। প্রায় ড্যাশ বছর আগে চীনে সিল্ক তৈরির কৌশল প্রথম উদ্ভাবিত হয়েছিল। কত বছর আগে? 7,000, প্রায় 7,000 বছর আগে চীনে সিল্ক তৈরির কৌশল কিন্তু প্রথম উদ্ভাবিত হয়েছিল। ভারত সরকারের কোন কেন্দ্রীয় মন্ত্রী মার্চ মাসে টেক কনক্লেভ 2022 উদ্বোধন করেছিল? টেক কনক্লেভ 2022 এটা উদ্বোধন করেছিল ভারতের অশ্বিনী বৈষ্ণব। কোন মন্ত্রী? একজন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যিনি বর্তমানে কোন মন্ত্রী হিসাবে রয়েছেন সেটা তোমরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। 15 নম্বর দেখো, 1983 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিচের কোন খেলোয়াড় সর্বোচ্চ স্কোরার ছিলেন? 1983 সালের কথা বলা হয়েছে, দেখছেন? 1983 সালে যে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল হয়েছিল সেখানে সর্বোচ্চ স্কোরার ছিল কোন খেলোয়াড়? তিনি হচ্ছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কৃষ্ণমাচারী শ্রীকান্ত, যিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচে আউট হওয়ার আগে তিনি কিন্তু 57 বলে 38 রান করেন। 16 নম্বর কোশ্চেন দেখো, কোন দেশ 2019 সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল 2019-এর। কাতার। কে করেছিল? কাতার করেছিল এটা। প্রদত্ত শিল্পের মধ্যে চুনা পাথর হলো ড্যাশের কাঁচামাল। চুনা পাথর। চুনা পাথর হচ্ছে সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্পের একটি কাঁচামাল। ভারতের সুপ্রিম কোর্ট ড্যাশে একটি রায় দিয়েছেন যাতে এটি 3 তালাকের অনুশীলনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে এবং এর অনুশীলন বাতিল বলে ঘোষণা করে। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে? না, সালটা হয়ে যাবে এটা 2017তে রায়টা দিয়েছিল। স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা প্রায় 1.5% কৃষির উপর নির্ভর ছিল। যখন ভারত স্বাধীন হয় সেই সময় কিন্তু প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির উপর নির্ভর ছিল, তাই কি না? এখন মানুষ বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম যে যা জীবিকা চালাচ্ছে, কিন্তু তখন মানুষ কিন্তু কৃষির উপরে নির্ভর ছিল। সেটা পার্সেন্টেজটা কত? না, পার্সেন্টেজ 75%। ভাবতে পেরেছো? ভারতের প্রায় 75% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভর ছিল। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, H2SO4 ড্যাশ নামে পরিচিত। H2SO4কে আমরা কী নামে পরিচিত? কী নামে জানি? অয়েল অফ ভিট্রিয়ল বলে জানি। এছাড়া আর কী নামে জানি বলো তো? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। আর H2SO4 মানে কি? সালফুরিক অ্যাসিড। ঠিক ধরেছো, একদম সালফুরিক অ্যাসিড H2SO4। আর গ্রিন ভিট্রিয়ল মনে রাখো, গ্রিন ভিট্রিয়ল যেটা হচ্ছে FeSO4, গ্রিন ভিট্রিয়ল, বা যেটার নাম হচ্ছে ফেরাস সালফেট। তারপরে মিউরিয়াটিক অ্যাসিড কাকে বলে? HClকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয় বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। ব্লু ভিট্রিয়ল CuSO4কে ব্লু ভিট্রিয়ল বলা হয়, ঠিক আছে? যেটার নাম হচ্ছে কপার সালফেট। তো এই ছিল মোট 40খানা কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এবারে এক্সামে আসার মতো কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো চ্যানেলেই অবশ্যই যুক্ত হয়ে যাবে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের নোটস পাবে, বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট, তোমাদের যে এক্সাম রিলেটেড আপডেট, জব রিলেটেড আপডেট সমস্ত কিছু পাবে। ক্লাসের পিডিএফও পাবে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে। তো যুক্ত যদি না হয়ে থাকো তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করে অবশ্যই জয়েন হয়ে যাও।